দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। আবারও প্রিয়জনদের সাথে দেখা করতে কুয়েতে যাওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীদের পরিবারের সদস্যরা। দেশটির বিভিন্ন গণমাধ্যমের দাবি, চলতি বছরের শেষে ফ্যামিলি এবং ভিজিট ভিসার সুবিধা পুনরায় চালু করছে কুয়েত সরকার। এমন খবরে আশার আলো দেখছেন দেশটিতে বসবাসরত অনেক বাংলাদেশি। তাদের প্রত্যাশা, অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশিরাও থাকবেন এই সুবিধার আওতায়। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হিফজু মিয়ার পাঠানো রিপোর্ট। কুয়েতের জনসংখ্যার 2/3 অভিবাসী। তাদের স্বজনদের জন্য দীর্ঘদিন ধরেই বন্ধ ফ্যামিলি ও ভিজিট ভিসা। তাই এতদিন চাইলেও তারা প্রিয়জনদের কাছে নিতে পারতেন না। প্রবাসীদের এই দুর্ভোগ শেষ হচ্ছে, আবারও খুলে দেওয়া হচ্ছে ফ্যামিলি ও ভিজিট ভিসা। গণমাধ্যমের খবর, শিগগিরই ভিসা সংক্রান্ত নতুন নীতিমালা জারি করবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে শেষ সকল প্রক্রিয়া। নতুন নীতিমালা অনুযায়ী বেতন সর্বনিম্ন 800 দিনার হলেই বাবা, মা, স্ত্রী ও 16 বছরের কম বয়সী সন্তানকে কুয়েত নিতে পারবেন প্রবাসীরা। বেশিরভাগ দেশের প্রবাসীদের জন্য 6-7 মাস বন্ধ ছিল স্বজনদের ভিসা সুবিধা, অথচ বাংলাদেশের জন্য তা বন্ধ প্রায় 1.5 যুগ ধরে। নতুন করে ভিসা উন্মুক্তের খবরে বাংলাদেশিদের মাঝে খুশির আমেজ। তাদের আশা, বাংলাদেশিরাও পাবেন স্বজনদের কুয়েত নেওয়ার সুযোগ। অন্যান্য দেশের ভিসা সহজতরভাবে হলেও বাংলাদেশের ভিসা যদিও চালু হয়, কিন্তু বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চালু করতে হয়। বাংলাদেশে ভিজিট ভিসা এবং ফ্যামিলি ভিসার জন্য বিভিন্ন নামানা বিভিন্ন ধরনের সমস্যা হয়। কুয়েত সরকার এবং বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, যাতে বাংলাদেশের ভিজিট ভিসা এবং ফ্যামিলি ভিসা চালু করা হয়। ভিজিট ভিসায় কুয়েত গেলে অবশ্যই মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ফিরতে হবে, নয়তো নীতিমালা অনুযায়ী ভিসার আবেদনকারী সহ সকলকে স্থায়ীভাবে ছাড়তে হবে কুয়েত। এমনকি হতে পারে জেল জরিমানাও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দেশি বিদেশি পর্যটক টানতে চীনের শহরগুলোকে পরিকল্পিতভাবে সাজাচ্ছে দেশটির সরকার। প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি কৃত্রিম ব্যবস্থাপনা যুক্ত করে পর্যটকদের অবকাশ যাপনের ব্যবস্থা করা হচ্ছে। চীন থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেজা। চীনের আকসু শহরের দাওলাং উপজাতির স্বায়ত্তশাসিত অঞ্চলে গেলে দেখা মিলবে প্রাচীন সাংস্কৃতিক আবহ, লোকসঙ্গীত এবং নজরকাড়া নৃত্যের। এভাবেই পর্যটকদের স্বাগত জানায় তারা। এই উপজাতিদের দর্শনীয় স্থানগুলোতে গেলে মিলবে ইতিহাসের নানা রসদ, ঐতিহাসিক ধ্বংসাবশেষ, স্থাপনা, সবুজ প্রকৃতি, লোকজ রীতিনীতি কিংবা প্রদর্শনী। সবকিছুতেই দাওলাং উপজাতির সাংস্কৃতিক ও ঐতিহাসিক উপস্থাপন। এখানে প্রতিদিনই হাজারো পর্যটক আসেন। এখানকার ইতিহাস, ঐতিহ্য সত্যি আলাদা। এই শহরেই স্বস্তির একটু নিঃশ্বাস নিতে সবুজের বিচরণে দেখা মিলবে ন্যাশনাল ওয়েটল্যান্ড পার্কের। এছাড়া জিনহুয়া গ্রামের রিসোর্টের আতিথেয়তা নিতে বড় বড় ব্যবসায়ীরা ভিড় জমান প্রায়ই। এখানকার রিসোর্টগুলোতে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা আসেন। গ্রামের ভেতরে এই রিসোর্টের সবুজের আবহ থাকে। আমরা সবার জন্যই সর্বোচ্চ সেবা প্রদান করে থাকি। এই গ্রামেরই সন্তান আমি। পড়াশোনা শেষ করে গ্রামেই কাজ করছি। পর্যটকদের আনাগোনা থাকে এই এলাকায়। অনেক নতুন মানুষের সাথে পরিচয় হয়, অভিজ্ঞতাও দারুণ। শিনজিয়াং প্রদেশের আরেক শহর কাশঘর, যেখানে বহুমুখী সংস্কৃতির অবস্থান। সব সময় লেগে থাকে পর্যটকের ভিড়। দেশটির সমৃদ্ধ সংস্কৃতি পর্যটকদের সামনে উপস্থাপনে দিন রাত সদা জাগ্রত থাকে এই শহর। ক্যালিওগ্রাফির মাধ্যমে আমাদের সংস্কৃতির উপস্থাপনা করছি। পর্যটকদের অনেকেই আগ্রহ নিয়ে এসব কেনেন। সবখানেই পর্যটক আকর্ষণে সংস্কৃতিকে ব্যবহারের উদ্যোগ। রাজধানীর উরুমচি কালচারাল সেন্টার কিংবা শিনজিয়াং মিউজিয়ামে গেলে ঝুলিতে ভরা যাবে ঐতিহাসিক অভিজ্ঞতাও। তবে সব ক্লান্তিকে দূর করতে কিংবা পরিবার ও স্বজনদের সাথে নির্মল আড্ডা দিতে চাইলে এই শহরের তিংঝৌ ইকোলজিক্যাল গ্রিন ভ্যালিতে যেতেই হবে। সরকারের পরিকল্পনায় গড়ে ওঠা এই পার্কে সব বয়সীদের মিলন মেলায় বেঁচে থাকার নতুন রসদ মিলবে। দিন দিন বিশ্বব্যাপী পর্যটন খাতে আকর্ষণ বাড়ছে চীনের বিভিন্ন প্রদেশে। ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতির পাশাপাশি তুলে ধরা হচ্ছে সবুজের সমারোহ এবং প্রকৃতির নানা রূপরেখা।
ফলে করোনা পরবর্তী সময়ে চীন যে পর্যটন খাতে বিশাল অবদান রাখতে যাচ্ছে তা বলাই যায়। আহমেদ রেজা, যমুনা নিউজ, উরুমচি, চীন। কুয়েতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। কুয়েতের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে হয় এই আয়োজন। শুরুতেই বঙ্গবন্ধু কর্নারে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে দূতাবাসের মাল্টিপারপাস হল রুমে হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন কুয়েটে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। উপস্থিত ছিলেন প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, লেবার মিনিস্টার আবুল হোসেন, প্রথম সচিব ইকবাল আক্তার, ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান, সোনালী ব্যাংক প্রতিনিধি লুৎফর রহমান সহ আরও অনেকে। এতে আরও অংশ নেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও। বিএনপি ওল্ডহ্যাম শাখার সাবেক নেতাদের উদ্যোগে যুক্তরাজ্যে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের সাজার প্রতিবাদে হয় এই কর্মসূচি। আয়োজন করা হয় ওল্ডহ্যামের স্থানীয় একটি রেস্টুরেন্টে। ওল্ডহ্যাম বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল চৌধুরী। প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য শাখা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মওদুদ আহমেদ। বক্তব্য রাখেন মল্লিক আব্দুল মুহিদ, গোলাম মাওলা চৌধুরী, আব্দুস সবুর চৌধুরী, খালেক আহমেদ সহ অনেকে। এ সময় আদালতের রায়কে অবৈধ আখ্যা দেন বক্তারা। চীনের অগ্রগতি সহ্য করতে না পারায় বড়লোক দেশগুলো দেশটিকে আটকাতে চায়। ভৌগোলিক কারণে গুরুত্বপূর্ণ হয় বাংলাদেশও বিশ্ব খেলার মধ্যে পড়ে গেছে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে সিলেট সদর উপজেলায় 23 কোটি টাকা ব্যয়ে 12টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 67টি দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবছর আরও 22টি দেশে ভোট হবে, কিন্তু সেগুলো নিয়ে কারো খবর নেই। একটি দল জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে দেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন ডক্টর মোমেন। আগস্ট থেকে আমাদের ডিসেম্বর পর্যন্ত আরো 22টা দেশের হবে, কিন্তু ওগুলোর কোনো খবর টবর দেখি না। আর বাংলাদেশে এটা রুলস দেখি। একটা কারণ হচ্ছে যে আমাদের উল্টা দল এটা নিয়ে হইচই করেন, বিদেশির সবসময় নালিশ দেন। ওনাদের কাজ জনগণের কাছে তারা আসেন না, তারা হলো নালিশ পার্টি, তারা নালিশ দেন। দাবানলে ভূষীভূত যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ। এখন পর্যন্ত 53 জনের মরদেহ উদ্ধার করা গেছে, নিখোঁজ আরও 1000 মানুষ। ফায়ার ব্রিগেড, স্বেচ্ছাসেবী এবং স্থানীয়দের পাশাপাশি উদ্ধার কাজে নেমেছে ন্যাশনাল গার্ডও। রাজ্যের গভর্নরের আশঙ্কা সময়ের সাথে বাড়বে প্রাণহানি। সহায়তার জন্য তহবিল বরাদ্দের এই দাবানলকে বড় ধরনের দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করলেন প্রেসিডেন্ট বাইডেন। অনিন্দ্য সুন্দর হাওয়াই দ্বীপপুঞ্জ পরিণত হয়েছে জ্বলন্ত অঙ্গারে। যতদূর দৃষ্টি যায় দাবানলে পড়ে ছাই জনবসতি, ফসলের মাঠ আর পর্যটন এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মাউই দ্বীপ। 11,000 বাসিন্দা এখনও বিদ্যুৎহীন, নেই ফোনের সংযোগও। সেখানকার রিসোর্ট সিটি হিসেবে পরিচিত লাহাইনা দাবানলের আগুনে ভস্মীভূত। পুড়ে গেছে 80% এলাকা, পুরোপুরি ধ্বংস 1700-র বেশি ঘরবাড়ি ও স্থাপনা। এ পরিস্থিতিতে প্রাণহানি বাড়বে এমনটাই আশঙ্কা প্রশাসনের। নিঃসন্দেহে এটি হৃদয় বিদারক। এমন প্রাকৃতিক দুর্যোগ আর কখনো দেখেনি হাওয়াই। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ঐতিহাসিক শহর লাহাইনা। মনে হচ্ছে শহরটার উপর শক্তিশালী বোমা ফেলা হয়েছে। প্রায় সব ঘরবাড়ি নতুন করে তৈরি করতে হবে। সবশেষ 1960 সালে প্রলয়ঙ্কারী সুনামি দেখেছিল হাওয়াই, যাতে প্রাণ গেছে 61 জনের। এবার বহু মানুষ এখনো নিখোঁজ, বাড়বে প্রাণহানিও। অবশ্য চেষ্টায় ত্রুটি রাখছে না প্রশাসন। ফায়ার ব্রিগেড, স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি মাঠে নেমেছে ন্যাশনাল গার্ড। আটকা পড়াদের উদ্ধারে ব্যবহৃত হচ্ছে 13টি হেলিকপ্টার। তবুও খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন কয়েক হাজার মানুষ। জ্বলন্ত আগুনের মাঝে বাড়ি গাড়ি ফেলে দৌড়ে বের হই। সাথে ছিল স্ত্রী আর 5 সন্তান। একটা নৌকায় চড়ে বসি। চোখের সামনেই আগুন সবকিছু গ্রাস করে নেয়। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় আমরা উদ্ধার পাই। এ পরিস্থিতিতে রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিতে বড় ধরনের দুর্যোগ পরিস্থিতি হিসেবে দাবানলকে আখ্যায়িত করলেন প্রেসিডেন্ট।
বিধ্বংসী দাবানল অর্ধ শতাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে হাওয়াইতে। সেখানে বড় ধরনের দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করা হলো। তাতে জরুরি ভিত্তিতে যাদের সহযোগিতা প্রয়োজন তাদের জন্য ছাড় করানো যাবে তহবিল। তাছাড়া যেসব নির্ভীক ফায়ার ব্রিগেড কর্মী এবং স্বেচ্ছাসেবী কাজ করছেন তাদেরকেও দেয়া হবে সার্বিক সহযোগিতা। মঙ্গলবার মার্কিন দ্বীপটিতে হয় দাবানলের সূত্রপাত। প্রশান্ত মহাসাগরীয় হারিকেন ডোরার কারণে দ্রুত ছড়াচ্ছে আগুন। এখনো বেশ কিছু জায়গায় সক্রিয় দাবানল। মৌলি ইসলাম, যমুনা নিউজ। লাটভিয়ায় অনুষ্ঠিত হলো বিচিত্র এক প্রতিযোগিতা। শর্ত হচ্ছে প্রতিযোগিতার হরিণের ডাক নকল করতে হবে। অংশ নিয়েছেন ইউরোপের কয়েকটি দেশের শিকারীরা। বিজয়ীরা পাবেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে যাওয়ার সুযোগ। বিচিত্র এই শব্দগুলো লাল হরিণের ডাকের শব্দ। এভাবেই এক এক সময় এক এক শব্দে ডাকে এই প্রাণী। জঙ্গলে পুরুষ হরিণের সেই ডাক হুবহু নকল করে হরিণী শিকার করেন শিকারীরা। বহু প্রাচীন এই পদ্ধতি এখন অবশ্য খুব একটা দেখা যায় না। কে কার চেয়ে ভালো হরিণের ডাক নকল করতে পারেন লাটভিয়ায় অনুষ্ঠিত হয়েছে সেই প্রতিযোগিতা। প্লাস্টিকের পাইপ, শামুকের খোলস বা ষাঁড়ের শিংয়ের খোলস দিয়ে বিভিন্ন পরিস্থিতিতে হরিণের বিভিন্ন ডাক হুবহু নকল করেছেন 23 শিকারী। লাটভিয়া ছাড়াও লিথুয়ানিয়া ও এস্তোনিয়ার শিকারীরাও অংশ নেন বিচিত্র এই প্রতিযোগিতায়। এখন যেটাই জিতি সেটা আমার জন্য সেরা পুরস্কার হবে না। আমার সেরা পুরস্কার অপেক্ষা করছে জঙ্গলে। সেখানে গিয়ে পরিপক্ক লাল হরিণ খুঁজে পেয়ে সেটা শিকার করা আমার কাছে স্বর্ণপদক পাওয়ার সমান। প্রতিটি শব্দের পেছনে আলাদা গল্প রয়েছে। এই গল্প জানলে তা বিচারক আর দর্শকদের সামনে উপস্থাপন করা সহজ হয়। তবে বনে আমরা যেভাবে শব্দ করি প্রতিযোগিতা থেকে তা সম্পূর্ণ ভিন্ন। জঙ্গলের হরিণের সাথে কথা বলতে আপনাকে অবশ্যই বিশেষ কিছু জানতে হবে। প্রতিযোগিতায় নির্দিষ্ট ড্রেস কোড মানতে হয়েছে। এছাড়া রয়েছে আরও বেশ কিছু নিয়ম। শুধুমাত্র শব্দ শুনে ব্লাইন্ড অডিশনের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করেছেন বিচারক প্যানেল। লাটভিয়ায় গেল 7 বছর ধরেই প্রতি বছর এই ভিন্নধর্মী প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। আয়োজকদের দাবি ক্রমেই এটি জনপ্রিয় হয়ে উঠছে। আগামী বছর পোল্যান্ডে অনুষ্ঠিত হবে হরিণের ডাক নকলের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সংস্কারের পর চালু হওয়ার দুদিনের মাথায় আবারও ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে হিমাচলের সোলাম সিমলা মহাসড়ক। এই ঘটনায় হতাহত হয়েছে বেশ কয়েকজন। এ নিয়ে চলতি মৌসুমে রাজ্যটিতে বন্যা এবং ভূমিধসে নিহতের সংখ্যা 223 জন দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ জানায় নতুন করে থাম্বু মঠ এবং চাক্কি মঠ অঞ্চলে মহাসড়কে ধস নামে। গত সপ্তাহে ভূমিধসের কারণে বন্ধ হয়ে গিয়েছিল মহাসড়কটি। বুধবার থেকে ফের চালু হয়েছিল গাড়ি চলাচল, কিন্তু ভূমিকম্পের কারণে আবারও ধসে পড়ে সড়কটি। বুধবার 3.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয় রাজ্যটিতে। কর্তৃপক্ষ বলছে পাহাড়ি ঢল আর বৃষ্টির কারণে দুর্বল হয়ে পড়েছে মাটির গঠন। ফলে ভূমিকম্পের সাথে সাথে ধস নামে সড়কটির ওপরও। গেল 1.5 মাস ধরে টানা বৃষ্টি আর বন্যায় নাকাল হিমাচল প্রদেশ। আহত হয়েছেন প্রায় 300 মানুষ। প্রবল বৃষ্টিপাতের জেরে ধসে গেছে 800-এরও বেশি বাড়িঘর। অন্যদিকে প্রায় 8000 স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।